অনেকদিন আগের কথা। এক দুষ্ট তান্ত্রিক তার কালো জাদু দিয়ে রাজকুমার বিক্রমকে শিকল বেঁধে অন্ধকার জঙ্গলে আটকে রেখেছিল। শতাব্দীকাল ধরে সেই অভিশাপের শিকল তাকে মৃত্যুর গহ্বরে টেনে নিচ্ছিল। ঝড়ের এক রাতে যখন সবাই নিজের নিরাপত্তা নিয়ে ভীত, এক সাধারণ গ্রাম্য মেয়ে লাবণ্য ঝাঁপিয়ে পড়ল এক অচেনা যুবকের জীবন বাঁচাতে। কিন্তু সে কি জানত এই যুবকই শতাব্দীর হারানো রাজকুমার? আর তার পায়ের শিকল ভাঙার অর্থ শুধু তাকে নয়, গোটা রাজ্যকে দানবীয় শক্তির কবল থেকে মুক্ত করা। দেখুন কিভাবে এক অসাধারণ নিঃস্বার্থ সাহস লড়াই করল অন্ধকারের বিরুদ্ধে। ঝড়ের রাতে যখন কালো মেঘের পেট চিরে বিদ্যুৎ নামছিল মাটির দিকে, আর জঙ্গলের গাছগুলো ভূতের মতো হাত বাড়িয়ে কাঁপছিল, ঠিক তখনই লাবণ্য বুঝতে পারল গর্তে পড়া সেই অচেনা যুবকটির চিৎকার শুনে কেউ আসবে না। শুধু তারই সাহায্য করতে হবে, নইলে এই ভয়ঙ্কর জঙ্গলেই তার মৃত্যু নিশ্চিত। লাবণ্যের নিজেরও ভয়ে হৃৎপিণ্ড ধুকপুক করছিল। সে তো শুধু হারিয়ে যাওয়া ছাগলছানাটাকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু এখন এই অন্ধকারে বৃষ্টিতে ভিজে শিয়ালের ডাক শুনে তার পা দুটোই যেন জমে গিয়েছিল। কিন্তু ওই আর্তনাদ, সেটা তো মানুষের এক ধরনের অসহায় যন্ত্রণার চিৎকার। লাবণ্য কাঁপতে কাঁপতে ঝোপের আড়ালে এগিয়ে গেল। বিদ্যুতের ঝলকানিতে সে দেখতে পেল গভীর এক গর্তের তলায় এক যুবক। তার শরীরে কোনো রক্তপাত নেই, কিন্তু সে যেন অদৃশ্য শিকলে বাঁধা, প্রচণ্ড ব্যথায় কুঁকড়ে পড়েছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। কে কে তুমি? কি হয়েছে তোমার? লাবণ্য চিৎকার করে জিজ্ঞেস করল, তার কণ্ঠস্বর বৃষ্টির শব্দে প্রায় ডুবে যাচ্ছিল। যুবকটা মাথা তুলে তাকাল। বিদ্যুতের আলোয় তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল দেখাল। সাহায্য করো কি? সে হাঁপিয়ে বলল। শিকল ভাঙো, আমাকে বাঁচাও। লাবণ্য চারিদিক তাকাল, কোনো শিকল তো দেখা যাচ্ছে না। যুবকটা কি পাগল নাকি ভয়ে বিভ্রান্ত? কিন্তু তার কষ্টটা খুবই বাস্তব। লাবণ্য হাতরে হাতরে গর্তের ধার থেকে একটা মোটা লতা খুঁজে বের করল। ভিজে মাটি পিছলে পড়ার ভয়ে তার হাত পা কাঁপছিল। একবার দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বারে সে লতাটা গর্তের ভেতরে নামাতে পারল। ধরো, শক্ত করে ধরো, সে চিৎকার করল। যুবকটা প্রাণপণে লতা ধরে টান দিল। লাবণ্য তার সমস্ত শক্তি দিয়ে টানতে লাগল। পিছলে পড়ে যাওয়ার ভয়, বজ্রপাতের ভয় সব ভুলে গিয়ে সে টানল। হঠাৎ একটা প্রচণ্ড টানের পর যুবকটা গর্ত থেকে উপরে উঠে এল। কিন্তু সঙ্গে সঙ্গেই সে মাটিতে লুটিয়ে পড়ল, আবার সেই অদৃশ্য যন্ত্রণায় কুঁকড়ে গেল। শিকল পায়ে বাধা কি? সে কষ্টে ফিসফিস করল। লাবণ্য ভয়ে অবাক হয়ে দেখল যুবকের গোড়ালির চারপাশে মাটি যেন আলগা হয়ে যাচ্ছে। তার পা দুটো নিচের দিকে টেনে নিচ্ছে এমন একটা অদৃশ্য শক্তি। এটা কি কোনো ভুতুরে ব্যাপার? কিন্তু লাবণ্য পিছপা হলো না। সে ঝোপ থেকে কাটাওয়ালা শক্ত ডাল ভাঙে আনল। যুবকের পায়ের চারপাশে মাটি খুঁড়তে শুরু করল। বৃষ্টি আর কাদায় ভিজে নখ ভেঙে রক্ত পড়তে থাকলেও সে খনন করল। মিনিট দশেকের প্রচেষ্টায় সে আবিষ্কার করল যুবকের পায়ের গোড়ালিতে গেঁথে আছে দুটো পুরনো, মরিচা ধরা কিন্তু শক্তিশালী লোহার শিকল। শিকলের অপর প্রান্ত মাটির গভীরে চলে গেছে, যেন কোনো দৈত্য একে শিকল দিয়ে পৃথিবীর গভীরে আটকে রেখেছে। এগুলো কি? লাবণ্য বিস্ময়ে প্রশ্ন করল। যুবক কাঁপতে কাঁপতে বলল, অভিশাপ। আমার নাম বিক্রম, আমি এই রাজ্যের হারানো রাজকুমার। এক দুষ্ট তান্ত্রিক কালকেতু আমার পিতাকে হত্যা করে আমাকে এই শিকল পরিয়ে এই জঙ্গলে বন্দি রেখেছে। শিকল ভাঙার একমাত্র উপায়, কেউ যদি নিজের ইচ্ছায় কোনো প্রতিদান না চেয়ে এই শিকল ছিন্ন করে। কিন্তু এগুলো ভাঙা অসম্ভব। যে এগুলো স্পর্শ করে তার হাত পুড়ে যায়। লাবণ্য শিকলের দিকে তাকাল। মরিচা ধরা লোহা। যুবক বিক্রমের কথা শুনে তার ভয় তীব্র হল, কিন্তু তার চোখে পড়ল রাজকুমারের মুখে ব্যথার সেই বিকভাজ, শরীরের অবিরাম কাঁপুনি। এই মানুষটা তাকে বিশ্বাস করেছে। সে ছাগলছানার খোঁজে এসেছিল, কিন্তু তার সামনে পড়েছিল এক রাজকুমারের জীবনমরণ সংকট। কোনো প্রতিদান চাই না, লাবণ্য কণ্ঠে বলল। তার ভয় যেন কিছুক্ষণের জন্য দূরে সরে গেল। কি করতে হবে বলো? বিক্রমের চোখে আসার এক ঝিলিক দেখা দিল, সঙ্গে অবিশ্বাস। শুধু শিকলটা ধরো আর ভাঙতে চাও, সত্যিকার অর্থে চাও, কিন্তু সাবধান, আগুন। লাবণ্য গভীর শ্বাস নিল। বৃষ্টির ফোঁটাগুলো তার গাল বেয়ে পড়ছিল। সে বিক্রমের ডান পায়ের শিকলটার দিকে হাত বাড়াল। আঙুলের ডগা শিকলের মরিচা ধরা ঠান্ডা লোহার গায়ে স্পর্শ করতেই ঝলসানি, একটা তীব্র বিদ্যুতের মতো ঝাঁকুনি, গরম লোহার মতো জ্বলন্ত স্পর্শ। লাবণ্য অসহ্য যন্ত্রণায় চিৎকার করে হাত টেনে নিল। তার আঙুলের মাথা লাল হয়ে ফুলে উঠল, ফোসকা পড়ার মতো জ্বলছিল। লাবণ্য তার জ্বলন্ত হাতের তালু দেখল। ব্যথা তীব্র, কিন্তু বিক্রমের চোখের সেই অসহায়ত্ব তাকে থামতে দিল না। সে ভাবল তার ছোট্ট ভাইকে উদ্ধার করার কথা, যখন সে কুয়োতে পড়ে গিয়েছিল। কেউ সাহায্য না করলে কি হতো? সে আবার হাত বাড়াল। এবার শিকলটাকে পুরো হাত দিয়ে জড়িয়ে ধরল। অভিশাপ ভাঙছে। লাবণ্য অনুভব করল শিকলটা আগের চেয়ে কিছুটা নরম মনে হচ্ছে। কিন্তু তখনই ঘটল ভয়ঙ্কর ব্যাপার। গর্তের ভেতর থেকে কালো ধোঁয়ার মতো এক আধার বেরিয়ে এল। ধোঁয়া ঘনীভূত হয়ে মূর্ত হল।
এক ভয়ঙ্কর চেহারা, দুষ্ট তান্ত্রিক কালকেতু। কেতুই নগণ্য পতিত, কালকেতুর গলার আওয়াজ যেন পাথর ঘষে ওঠা শব্দ, বৃষ্টির শব্দ ডুবে গেল। কি সাহসে তুই আমার বন্দীকে মুক্ত করতে আসলি? তার হাতের একটি কাঠির ডগায় নীল শিখা জ্বলে উঠল। লাবণ্য ভয়ে পাথর হয়ে গেল। নীল শিখা সরাসরি লাবণ্যের দিকে ছুটে এল। লাবণ্য নিজেকে বাঁচানোর সময় পেল না, কিন্তু বিক্রম হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাকে ঢেকে দিল। নীল শিখা বিক্রমের পিঠে আঘাত করল। বিক্রম চিৎকার করে উঠল, শরীরে বিদ্যুতের ঝাঁকুনি খেল। তিনি আবার মাটিতে লুটিয়ে পড়লেন। বিক্রম, লাবণ্য আর্তনাদ করল। কালকেতু হাসল, দেখলি তো মেয়ে, তোর সাহায্য তাকে আরও কষ্ট দিচ্ছে। পালা এখনো বাকি। লাবণ্য ভয়ে কাঁপছিল, কিন্তু বিক্রমের আত্মত্যাগ দেখে তার ভেতরে রাজ বলে উঠল। এই দুষ্ট লোকটা রাজাকে খুন করেছে, রাজকুমারকে শিকল পরিয়ে বন্দি রেখেছে। সে আর দাঁড়াতে পারল না। তার দৃষ্টি আটকে গেল বিক্রমের বা পায়ের অবশিষ্ট শিকলে। সোনালি আভা এখনও সেখানে ম্লান হয়ে জ্বলছিল। কালকেতু আবার কাঠি উঠাল। এবার লক্ষ্য সরাসরি লাবণ্য। কিন্তু লাবণ্য আর দেরি করল না। সে বিক্রমের পায়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার জ্বলন্ত ব্যথাতুর হাত দিয়ে বাম পায়ের শিকলটা আঁকড়ে ধরল। আবার সেই তীব্র জ্বালা, কিন্তু সঙ্গে সঙ্গে সোনালি আলোর উষ্ণতাও। সে চোখ বন্ধ করে মনের সবটুকু শক্তি ঢেলে দিল। ভাঙ, ভাঙ। বিক্রম লাবণ্যের দিকে এগিয়ে এলেন। বিক্রম তার সামনে নতজানু হলেন। তোমার নাম? তিনি কোমল স্বরে জিজ্ঞেস করলেন। লাবণ্য, সে কাঁপতে কাঁপতে বলল। লাবণ্য। বিক্রম বললেন, তুমি আজ শুধু একজন রাজকুমারকেই মুক্ত করনি, তুমি এক রাজ্যকে এক দানবের কবল থেকে উদ্ধার করেছ। তোমার সাহস, তোমার নিঃস্বার্থতা, তাই সেই শক্তি যা শতাব্দীর অভিশাপ ভেঙেছে। কি তিনি লাবণ্যের জ্বলন্ত হাতটি সযত্নে ধরলেন। তার স্পর্শে লাবণ্য অনুভব করল ব্যথা দ্রুত কমে যাচ্ছে, ফোলা ও লালচে ভাব মিলিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তে তার হাত প্রায় স্বাভাবিক হয়ে এল, শুধু কিছু লাল দাগ রয়ে গেল। কিন্তু আমি তো শুধু ছাগলছানা খুঁজতে এসেছিলাম, কি লাবণ্য লজ্জায় মাথা নিচু করে বলল। বিক্রম হেসে উঠলেন, তার হাসি চাঁদের আলোর মতো উজ্জ্বল। তোমার ছাগলছানা? ওকে তো আমি দেখেছি, সে তো নিরাপদে তোমার বাড়ির পাশের ঝোপেই ঘাস খাচ্ছিল। লাবণ্য অবাক হয়ে তাকাল। সত্যি? হ্যাঁ, তুমি ভুল পথে চলে এসেছিলে, কিন্তু সেই ভুলই আজ সবার ভাগ্য বদলে দিল। কি আমার সঙ্গে চলো লাবণ্য, রাজপ্রাসাদে তোমাকে সম্মান জানাতে হবে। তুমি রাজ্যের বীর, তোমাকে পুরস্কৃত করব। লাবণ্য মাথা নাড়ল। রাজপ্রাসাদ? সে তো কখনো কল্পনাও করেনি। তার ছোট্ট গ্রাম, তার মা বাবা, ছোট ভাই, এই সবই তার জগৎ। না, ধন্যবাদ রাজকুমার, কিন্তু আমাকে ফিরে যেতে হবে। আমার মা বাবা চিন্তা করছেন। বিক্রম কিছুক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে, বিস্ময় আর শ্রদ্ধায় ভরা দৃষ্টিতে। তুমি সত্যি অসাধারণ লাবণ্য, কোনো কিছু চেয়েওনি, এমনকি পুরস্কারও না। কি তিনি তার গলার চেন থেকে একটি ছোট্ট সোনার পদ্মফুলের পেন্ডেন্ট খুললেন। তাতে নীল একটি পাথর বসানো। এটা নাও, এটা শুধু অলংকার নয়, বিপদে যদি কখনো সাহায্যের প্রয়োজন পড়ে এটাকে ধরো আর আমার নাম বলো, আমি পৌঁছে যাব। আর মনে রেখো, এই রাজ্যের দরজা তোমার জন্য সবসময় খোলা। তুমি আমাদের চিরকৃতজ্ঞতায় বাধা রয়েছ। লাবণ্য সসম্মানে মাথা নুইয়ে পেন্ডেন্টটি নিল। সেটা উষ্ণ মনে হচ্ছিল। বিক্রম জঙ্গলের দিকে হাত বাড়ালেন। আশ্চর্যজনকভাবে ঝোপের আড়াল থেকে কয়েকজন বর্মপরিহিত প্রহরী বেরিয়ে এল। তারা বিক্রমকে প্রণাম করল। মহারাজ, আপনি নিরাপদ? তাদের একজন বলল। হ্যাঁ, উদ্ধারকর্ত্রীর কল্যাণে। বিক্রম লাবণ্যের দিকে ইঙ্গিত করলেন। একে নিরাপদে তার বাড়ি পৌঁছে দাও, তার পরিবারকে রাজকীয় সংরক্ষণে রাখো। প্রহরীরা লাবণ্যকে সম্মান জানাল। লাবণ্য বিদায় নেওয়ার আগে শেষবারের মতো বিক্রমের দিকে তাকাল। তিনি দাঁড়িয়েছিলেন মুক্ত আকাশের নিচে, একজন সত্যিকারের রাজকুমারের মতো। তার পায়ে আর কোনো শিকল নেই, শুধু মুক্তির গৌরব। লাবণ্য প্রহরীদের সঙ্গে জঙ্গলের পথ ধরে চলল। সে তার বলে পেন্ডেন্টটি হাতে নিল। রাজপ্রাসাদ নয়, তার ইচ্ছা ছিল শুধু তার ছোট্ট ঘরে ফিরে যাওয়া, মায়ের কোলে আশ্রয় নেওয়া। কিন্তু তার হৃদয় ভরে উঠেছিল এক অদ্ভুত গর্বে। সে হয়তো শুধু লাবণ্য, এক সাধারণ মেয়ে, কিন্তু আজ রাতে ঝড়ের আধারে সে অদৃশ্য শিকল ভেঙে একজন রাজকুমারকে মুক্ত করেছিল। আর সেই গল্প, তার নিজের গল্প, সে চিরদিন মনে রাখবে। পথে এসে সে দেখল তার হারানো ছাগলছানাটা সত্যিই বাড়ির পাশের আমগাছের নিচে শান্তিতে ঘাস চড়ছে। লাবণ্য হেসে উঠল। জীবন আবার স্বাভাবিক হতে চলেছে, কিন্তু স্বাভাবিকত্বের ভেতরেও এখন লুকিয়ে আছে এক রাজকীয় রহস্য আর মুক্তির এক উজ্জ্বল স্মৃতি। রাজকুমার বিক্রম তার প্রাসাদে ফিরে যাওয়ার কয়েকদিন পর সেনাপতি ও কয়েকজন বিশ্বস্ত সৈন্যকে বহুমূল্য অলংকার, রাজমহলের দামি পোশাক ও বিবাহের প্রস্তাব নিয়ে লাবণ্যের কাছে পাঠালেন। লাবণ্য প্রথমে হেসে প্রস্তাব উড়িয়ে দিল এবং রাজি হল না, কিন্তু পরবর্তীতে তার মায়ের অনুরোধ ও ব্যাখ্যায় তোমার বিবাহ না হলে আমার মৃত্যুসজ্জার আশঙ্কা, সে শেষ পর্যন্ত সম্মত হল। রাজকুমার বিক্রম একটি রাজকীয় ঘোড়ার গাড়ি পাঠিয়ে লাবণ্যকে প্রাসাদে আনলেন।
সেখানে জমকালো আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হল। রাজ্যের সমস্ত প্রজাগণ, মন্ত্রী থেকে সাধারণ মানুষ সবাই বিবাহে উপস্থিত ছিলেন। রাজ্য জুড়ে উৎসবের আমেজ। প্রজারা আনন্দে কি জয়। রানী লাবণ্য ধ্বনি দিয়ে তাকে রাজ্যের রানী হিসেবে বরণ করে নিলেন। লাবণ্যের রানী হওয়ার পর থেকেই রাজ্যে অদ্ভুত শান্তি নেমে এলো। প্রজাদের মধ্যে সম্প্রীতি, ক্ষুধা ও দারিদ্র্যের অবসান ঘটল। সবাই মনে করল লাবণ্যের দয়া ও বিচক্ষণতায় রাজ্যকে এই সমৃদ্ধির পথে এনেছে। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো। পরবর্তী গল্প কোনো বিষয়ে চান, নিচের যে কোনো একটি অপশন কমেন্টে জানান। 2. দরিয়া দস্যুর হাত থেকে বাঁচার লড়াই। 3. ভিন্ন গ্রহের প্রাণীর সঙ্গে বন্ধুত্ব। 4. আপনার নিজের আইডিয়া কমেন্টে লিখুন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী গল্প সাজাতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।